নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, কংগ্রেসের কিন্তু আজকে বিশাল বৈঠক আছে নিউ দিল্লিতে এবং সেখানেই কিন্তু ডাক পেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে, এবং সেখানেই কিন্তু উঠছে প্রশ্ন। সূত্র মারফত আমাদের কাছে যা খবর, বিভিন্ন নেতারা কিন্তু ডাক পেয়েছেন কংগ্রেসের তরফে। আব্দুল মান্নান থেকে শুরু করে প্রদীপ ভট্টাচার্য, যদিও আব্দুল মান্নান যেতে পারবেন না তার অসুস্থতার কারণে। তাছাড়াও কিন্তু দীপা দাস মুন্সি থেকে ঈশা খান চৌধুরী, সদ্য নির্বাচিত যিনি এমপি হয়েছেন, তিনিও কিন্তু যাচ্ছেন আজকের এই বৈঠকে। এবং সেখানে যে মূল আলোচনা উঠে আসতে পারে যে কেন্দ্রীয় নেতৃত্ব যে লাইন মেনে চলছে, আইএনডিআইএ জোটের লাইন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দোষ খুব একটা না দেখা, সেই জায়গাটা কেন প্রদেশ কংগ্রেস সভাপতি বা প্রদেশ কংগ্রেসের তরফে বিভিন্ন নেতারা মেনটেন করছেন না। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা বারংবার দেখেছি যে তৃণমূল সরকারের আক্রমণ, তৃণমূল সরকারকে বেনজির ভাষায় আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী। সেই জায়গাটা নিয়ে কিন্তু প্রধান এই প্রশ্ন উঠতে পারে, তাহলে কি অধীর রঞ্জন চৌধুরীর টার্ম শেষ হয়ে গেছে সভাপতি হিসেবে, তাই তাকে সরিয়ে দেওয়া হতে পারে? তেমন কিন্তু একটা সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। এবং সেই যদি হয়, তাহলে অধীর রঞ্জন চৌধুরী কি পরবর্তীতে আবার কোনো দল বদল করবেন, তেমন একটা সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলের আনাচে কানাচে। আপনাদের জানাবো সেই খবর, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আজকে খবরে অধীর রঞ্জন চৌধুরী, আমরা দেখে এসেছি যে বিভিন্ন সময় কিন্তু তৃণমূল সরকারের আক্রমণ করার ক্ষেত্রে তিনি সর্বাগ্রে থাকেন, এবং তিনি কিন্তু কোনো ইস্যুতেই তৃণমূল সরকারকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেন না। এবং সেই দিক থেকে কিন্তু তিনি ঠিক যেভাবে কংগ্রেস 2011 সালে বামফ্রন্টকে হারাতে, অর্থাৎ বামফ্রন্ট সরকারকে হারাতে তৃণমূল কংগ্রেসের হাত ধরেছিল জোট সঙ্গী হিসাবে, ঠিক সে জায়গায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম 2016 সালের পর থেকে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বেই মূলত তৈরি হলো পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট। এবং সেক্ষেত্রে কিন্তু তারা বারংবার তৃণমূল সরকারকে বেনজিরভাবে আক্রমণ করে গেছেন। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম যে 2024 সালেও 2021-এ যেখানে বাম কংগ্রেস আইএসএফ জোট করেছিল, সেখানে 2024-এ কিন্তু আইএসএফ এই জোট থেকে ছিটকে গেলেও বাম কংগ্রেস কিন্তু 30 এবং 12, অর্থাৎ বামেদের পক্ষে 30 জন, কংগ্রেসের পক্ষে 12 জন মেম্বার কিন্তু লড়াই করলেন, এবং তার মধ্যে একমাত্র কংগ্রেস একটি সিট পেল। কিন্তু সেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে অধীর রঞ্জন চৌধুরীকে হেরে যেতে হলো। তিনি প্রাক্তন বিরোধী দলনেতা লোকসভার অভ্যন্তরে, তাকে হেরে যেতে হলো। তিনি 25 বছর ধরে সাংসদ, বহরমপুরের মাটিতে তাকে হেরে যেতে হলো একজন নবাগত রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে। তারপর থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় অধীর রঞ্জন চৌধুরী হেরে গেলেও তৃণমূল সরকারকে আক্রমণ করতে ছাড়েননি। তিনি কিন্তু বারংবার যখনই সাংবাদিক বৈঠক করেছেন বিভিন্ন ইস্যুতে, তখনও কিন্তু তিনি বেনজির আক্রমণ করেছেন মমতা সরকারের। এবং একইভাবে কিন্তু আমরা দেখেছি যে 4টি উপনির্বাচন যে হলো পশ্চিমবঙ্গে 10ই জুলাই, এই উপনির্বাচনেও কিন্তু প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি। এবং সেই জায়গা থেকে রিসেন্ট যে ঘটনা ঘটলো নীতি আয়োগের বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা নিয়েও অধীর রঞ্জন চৌধুরী বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং অধীর রঞ্জন চৌধুরী যে অনমনীয়, তার মনোভাব স্পষ্ট রাখছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা গলার কাঠা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তারা না পারছেন অধীর রঞ্জন চৌধুরীকে বরখাস্ত করতে একজন পুরনো সাংসদ, পুরনো নেতা হিসেবে। ঠিক তেমনভাবেই তাদের কাছে কিন্তু তৃণমূল কংগ্রেসকে এইভাবে আক্রমণ করা, সেটা কিন্তু আইএনডিআইএ জোটের জন্য একটা বেশ খারাপ প্রভাব ফেলছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেটা কিন্তু আমরা বারংবার দেখেছি যে বিভিন্ন ইস্যুতে অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ নিয়ে মুখ খুললেও কংগ্রেসের তরফে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তেমন তীব্র ভাষায় কটাক্ষ করে না বিভিন্ন সময় তৃণমূল সরকারকে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আইএনডিআইএ জোটের যে সমীকরণ, সেখানেও আমরা দেখেছি বিভিন্ন যে বৈঠক হয়েছে আইএনডিআইএ জোটের, ভোটের আগে কিন্তু কোনো বৈঠকেই আমরা দেখিনি, আইএনডিআইএ জোটের কোনো বৈঠকেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে দেখা যায়নি। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে, যেখানে রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খার্গের মতো নেতাকে দেখা গেছে, কিন্তু সেখানে
অধীর রঞ্জন চৌধুরী ছিলেন অনুপস্থিত। সুতরাং অধীর রঞ্জন চৌধুরী যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল সরকারের বিরোধিতা করার জন্য সর্বাগ্রে থাকবেন সেই মনোভাব কিন্তু বারংবার তিনি স্পষ্ট করেছেন। এবং সেখানেই কিন্তু উঠছে প্রশ্ন যে আজ 29শে জুলাই নিউ দিল্লিতে যে বৈঠক হবে সেই বৈঠকে কি বার্তা দিতে চলেছে কংগ্রেসের হাইকমান্ড অধীর রঞ্জন চৌধুরীকে। এবং শুধু তাই নয়, অধীর রঞ্জন চৌধুরীকে আগামী ভোটটাকে সামনে রেখে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন নাকি তার টার্ম শেষ হয়ে গেছে বলে মধ্যস্থতা করতে পারবেন তেমন কোন নেতাকে নিয়ে আসা হবে। কংগ্রেস সূত্রে যেটা আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে, ঈশা খান চৌধুরীর নাম কিন্তু উঠে আসছে বারংবার। ঈশা খান চৌধুরী কিন্তু বরখাত গনি খান চৌধুরী ভাইপো এবং সেই জায়গা থেকে কংগ্রেসের অত্যন্ত পরিচিত মুখ। এবং অবশ্যই হাইকমান্ডের যে বক্তব্য সেটা তিনি মেনটেন করতে পারবেন, অর্থাৎ তৃণমূলের ক্ষেত্রে সুর নরম করে চলতে পারবেন। বাংলা ভাষায় যদি তাই হয় তাহলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ হারাতে পারেন। এবং সেই জায়গায় যদি প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অন্য কেউ নিযুক্ত হন তাহলে কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে যদি এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ না দেওয়া হয়, সূত্র মারফত যেটা খবর কিংবা সূত্র মারফত যেটা আশঙ্কা করছে রাজনৈতিক মহল, অধীর রঞ্জন চৌধুরী কি তাহলে এবার বিজেপির দিকে পা বাড়াবেন? কারণ পশ্চিমবঙ্গে কিন্তু আমরা এই নজিরও দেখেছি আগে। কংগ্রেসের যুব নেতা কৌস্তব বাগচি তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে আচমকায় বিজেপিতে চলে গেলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে। এবং সেই ঘটনা কিন্তু ঘটলো অত্যন্ত রিসেন্টলি, ভোটের ঠিক আগেই। এবং অবশ্যই আমরা কিন্তু জানি যে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে একটা এক্সট্রা ইম্পর্টেন্স দেওয়া হতো এতদিন ধরে, যেহেতু তিনি এই পশ্চিমবঙ্গে নিজের হাতে রাশটা ধরে রেখেছিলেন এবং তার সিটটা কোনো মতেই তিনি না বাম আমলে না তৃণমূল আমলে যেতে দেননি। কিন্তু এবারে তিনি হেরে গিয়েছেন, তাই রাজনৈতিক প্রেক্ষাপটে যিনি জেতেননি তিনি কিন্তু খুব একটা দাম পাবেন না, এমন ঘটনাও ঘটতে পারে কংগ্রেসের তরফে। এবং অবশ্যই অধীর রঞ্জন চৌধুরী কিন্তু হেরে যাওয়ার পরেও যদি তিনি চুপচাপ থাকতেন কিছুটা, তিনি যদি তৃণমূল সরকারকে আক্রমণ না করতেন কিংবা কংগ্রেস হাইকমান্ডের বা কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের লাইন অনুযায়ী চলতেন, অর্থাৎ INDIA জোটের লাইন মেনে চলতেন, সেটা হয়তো অনেক ক্ষেত্রে সুবিধা দিতে পারত অধীর রঞ্জন চৌধুরীকে রাজনৈতিকভাবে। কিন্তু সেই পথে যেহেতু তিনি হাঁটেননি, তাই এই প্রশ্ন কিন্তু উঠছে যে প্রদেশ কংগ্রেস সভাপতিত্ব পদ তার হাত থেকে যদি চলে যায়, অন্য কাউকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে অধীর রঞ্জন চৌধুরীর পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার কি হবে? তিনি কি আলাদা কোনো দল গঠন করবেন? তিনি কি নাকি কংগ্রেসেই থেকে যাবেন? নাকি তিনি আবার 26-এর ভোটকে সামনে রেখে কংগ্রেসের নেতৃত্ব হিসেবেই লড়াই করবেন? আর যে সম্ভাবনাটা উঠে আসছে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ, তিনি কি বিজেপি জয়েন করতে পারেন শুভেন্দু অধিকারীর হাত ধরে? তিনি কি বিজেপির জয়েন করে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে পারেন? এই ঘটনাও কিন্তু ঘটতে পারে এমন কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সুতরাং রাজনীতিতে কোনো সম্ভাবনাই যেমন ফেলে দেওয়া যায় না, ঠিক সেইখানেই কিন্তু রাজ্য বিজেপি সভাপতি যেখানে এখনো তাদের পথ ঠিক করতে পারেনি, সুকান্ত মজুমদারের যে সময়সীমা সেটা চলে গেলেও সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু তারপরেও রাজ্য বিজেপি সভাপতি তাদের নতুন সভাপতি মুখ তৈরি করতে পারেনি। সেখানেই আজ কিন্তু 29শে জুলাই প্রদেশ কংগ্রেস সভাপতির মুখ ঘোষণা হতে পারে, তেমন একটা সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।